আজকে আমার সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। দুজনকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। প্রস্তাবিত বাজেট, গতকালই প্রস্তাবনা তুলে ধরা হলো বাজেটের জাতীয় সংসদে, সেই বাজেট নিয়ে আজকে কথা বলতে চাই। আজকে প্রতিক্রিয়াগুলো পাওয়া গেল সবগুলো সংগঠনের, রাজনৈতিক সংগঠন, অর্থনীতি নিয়ে যারা কাজ করেন সেরকম সংগঠনগুলোর, এবং সেগুলো নিয়ে আজকে আপনাদের দুজনের কাছ থেকে আপনাদের বিশ্লেষণ আমরা জানতে চাইব। শুরু করবো সোহরাব হোসেন আপনাকে দিয়ে। এই যে প্রস্তাবিত বাজেট সেটিকে আপনারা নিজেরাও শুনলেন এবং গতকাল থেকে আপনারাও পর্যালোচনা করেছেন। বলা হচ্ছে যে এটির যে শিরোনামটি দেওয়া হচ্ছে যে জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদূর প্রসারী একটি আগামীর বাজেট, সেরকম একটি শিরোনাম দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে একটু জানতে চাই, জীবন এবং জীবিকার যে সমন্বয় সেটি এই বাজেটে কতটা সেই সমন্বয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে? কারণ আমরা একটি করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, তো সেই কারণে আসলে জীবিকার প্রসঙ্গটি আসলো। ধন্যবাদ আপনাকে। কোনো বাজেটই তো জীবন বিরোধী হতে পারে না, হওয়া উচিত নয়। এখন জীবন জীবিকার সমন্বয়টা কতটা, জীবন মানে হচ্ছে এই যে করোনা মহামারী থেকে মানুষকে রক্ষা, দ্বিতীয় হচ্ছে জীবিকা হচ্ছে এই সময়ে, এই সংকটকালে মানুষের জীবিকা, কর্মসংস্থান এবং তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা। তো সেক্ষেত্রে এই বাজেটে যেসব খাতে বরাদ্দের যেসব খতিয়ান দেওয়া হয়েছে তাতে খুব একটা সাধারণ মানুষ উপকৃত হবে বলে মনে হয় না। আপনি দেখেছেন যে প্রথম আলোর শিরোনামটি ছিল যে ব্যবসায়ীরা খুশি, হতাশ মধ্যবিত্ত। এখন মধ্যবিত্ত হতাশ, কিন্তু নিম্নবিত্ত, বিত্তহীন যারা, তাদের অবস্থা তো আরো শোচনীয়। যে বিষয়টি ছিল যে সরকার অর্থমন্ত্রী বলেছেন যে গরিবের কথা তারা, তাদের মাথায় আছে, তারা চিন্তা করছে গরিবদের সহায়তা দেওয়ার, কিন্তু এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে কিছু নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে, বরাদ্দ বাড়ানো হয়েছে। কিন্তু যে প্রশ্নটি এসেছে সেটি হলো যে এই যে গত এক বছরে নতুন করে যারা গরিব হয়েছে, এর আগে বলা হয়েছিল যে 20% মতো মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, এখন হয়তো সেটি 30-35 চলে গেছে। আবার সরকার একই সঙ্গে বলছে যে দরিদ্র মানুষের সঠিক হিসাবটি তাদের কাছে নেই। তা সেক্ষেত্রে বেসরকারি যেসব সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান হিসাব করেছে, তাদের সঙ্গে তারা বসতে পারতেন, কারা কারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন সেটি চিহ্নিত করতে পারতেন। তাহলে কিন্তু বলা যেত যে গরিবের জন্য এই খাতে এই বরাদ্দ করা হয়েছে। তুলনামূলকভাবে গরিবের জন্য কমই বরাদ্দ হয়, কারণ আমরা দেখেছি যে করোনাকালে যে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বিশেষ সহায়তা দেওয়া হলো, সেখানে 2 ধাপে এই সহায়তার পরিমাণ হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা এক বছরে কোনো মানুষের পক্ষে কতদিন চলতে পারে, মানে আদৌ চলতে পারে কিনা। বিষয়টা হচ্ছে স্বাদ ও সাধ্যের সমন্বয় করাটা কঠিন আমাদের মতো উন্নয়নশীল দেশে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে এবার বাজেট আসলেই দেখা যায় যে বাজেটের যেসব অংশীজন, ব্যবসায়ী, শিল্পপতি, পেশাজীবী, তারা বিভিন্ন দাবি দেওয়া করে থাকেন, এবং সেই দাবি দেওয়ার ক্ষেত্রে যাদের কণ্ঠ সোচ্চার তারা বেশি সুবিধা নিতে পারেন। এখন গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের কণ্ঠটা সোচ্চার নয়, বা তাদের কণ্ঠ শুনতেও চায় না কেউ, এবং তারাও শোনাতে পারেন না, কারণ এখন সভা সমাবেশ, গণতান্ত্রিক যে সুস্থ স্বাভাবিক পরিবেশ, সেখানেও যথেষ্ট ঘাটতি আছে। এই ক্ষেত্রে বাজেট নিয়ে অনেক বিতর্ক আছে, এবং বিরোধী যেমন সরকারি দল বলছে এটি গরিব বান্ধব বাজেট। সেই বিষয়টিও সোহরাব হাসান আপনার কাছে, সেই বিষয়টিও আপনাদের দুজনের কাছে জানতে চাইবো যে সেই বিষয়টা আসলে কতটা যৌক্তিক, কারণ এটি কি শুধুমাত্র মানে রাজনীতির দিক থেকে বিরোধী দুটি দল সেই কারণেই তারা একজনকে এটিকে সাপোর্ট করছে, আরেকজনকে বিরোধিতা করছে কিনা? জি, সেই বিষয়টিও একটু জানবো সোহরাব হাসান। ইশতিয়াক রেজার কাছ থেকে একটু শুনে আসি, তারপর আবার আপনার কাছে আসবো। ইশতিয়াক রেজা, আপনিও যদি বলতেন, বলা হচ্ছে আজকে অর্থমন্ত্রী যেটি বলছেন, যেটি সোহরাব হাসানও বলছিলেন, যে সঠিক সংখ্যা অর্থাৎ দরিদ্র মানুষ কত দাঁড়ালো এই করোনার কারণে, সেই সঠিক সংখ্যা সরকারের কাছে নেই, কিন্তু আবার সরকার এটিও বলছে যে এটি জীবন এবং জীবিকাকে প্রাধান্য দিয়ে বাজেট করা হয়েছে। সেটি নিয়ে আপনার মন্তব্যটি শুনবো, সেই সঙ্গে এটিও বলবেন যে কর্মসংস্থান বাড়বে এই বাজেটের ফলে। আপনার কাছে সেটি মনে হয়েছে কিনা প্রস্তাবিত বাজেট দেখে?
ধন্যবাদ আপনাকে। আমি বাজেটটাকে দুইটা জায়গা থেকে দেখতে চাচ্ছি। একটা হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বাজেট, 50তম বাজেট, আর একটা হলো করোনা কালের এটা দ্বিতীয় বাজেট। জি এই দুই জায়গা থেকে যদি আমি দেখি তাহলে আমি দেখব এটা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জন্য যে বর্ণিল উচ্ছ্বাস হওয়ার কথা একটা বাজেটে, হুম, যেরকম একটা কিছু জনগণকে উপহার দেওয়ার যে একটা প্রতিজ্ঞা অঙ্গীকার সরকারের মধ্যে আমি প্রত্যাশা করেছিলাম, সেটা এই বাজেটে নেই। তেমনি করোনা কালে যে আমাদের যে অভিঘাতগুলো গেছে এবং সেটার জন্য যে আমার বাজেট যেরকম হওয়ার কথা, আমি সেটাও কিন্তু দেখতে পাই নাই। আপনি দেখেন যে স্বাস্থ্য খাত নিয়ে এত কথা, এবং আপনাকে টিকা কিনতে হবে, আপনাকে অক্সিজেন কিনতে হবে, আপনাকে স্বাস্থ্য সেবা বাড়াতে হবে, আপনাকে বেড নিশ্চিত করতে হবে, রোগীকে সেবা দিতে হবে, এই বাস্তবতায় বাজেটে এবারও স্বাস্থ্য খাতে বরাদ্দ কিন্তু জিডিপির 1% কম। তাহলে আপনি বুঝতে পারছেন যে গভর্নমেন্টের যে প্রায়োরিটি সেটা কোন জায়গায় আছে। বাজেটের আলোচনার সবচেয়ে বড় দুর্বলতাটা হলো সাম্প্রতিক কালগুলোতে আমরা যেটা দেখেছি, আমি আর সোহরাব ভাই তো বহুদিন সাংবাদিকতায়, বাজেট এক সময় যে আলোচনার জন্ম দিত সেই গুরুত্বটাই বাজেটের আসলে চলে গেছে। প্রথম কথা হলো সংসদে বাজেটের পরে যে ধরনের আলোচনা বাজেট পেশের পূর্বে এবং বাজেট পেশের পরে প্রত্যাশিত, সেই আলোচনাটা এখন আমরা দেখতে পাই না। দ্বিতীয় হলো বিভিন্ন শ্রেণী পেশার অংশীজনের সাথে আলোচনা করে বাজেটের মধ্যে তাদের যে সাজেশন গুলো নেওয়া, সেটাও কিন্তু এখন উবে গেছে। ফলে সবকিছু মিলিয়ে বাজেট আসলে শুধুমাত্র একটা আয় ব্যয়ের হিসাব দেওয়া হয় এবং সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং সেই আয় ব্যয়ের হিসাবের মধ্যে আপনি দেখেন 6 লাখ কোটি টাকার উপরে একটি বাজেট দিলাম, যেখানে 2 লাখ টাকার উপর একটি ঘাটতি, এবং এই যে এই ঘাটতি, সেই ঘাটতির অর্থায়নটা কিভাবে হবে তার কোনো স্বচ্ছ দিক নির্দেশনা কিন্তু এই বাজেটে নেই। নাই। আপনি বিদেশ থেকে ঋণ নেবেন, আপনি উচ্চ হারে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেবেন জনগণের কাছে, তাহলে আপনার যে অঙ্গীকার যে আপনি একটা জনগণের জন্য কিছু একটা করবেন, তাহলে উচ্চ হারে যদি আপনাকে ঋণই নিতে হয়, তাহলে আপনি এত সম্প্রসারণমূলক বাজেট করেন কেন? আবার সম্প্রসারণমূলক বাজেটের কথা যখন আমরা বলছি, তখন কিন্তু ভিন্ন আঙ্গিকে দেখতে হয়। বাংলাদেশে আজকে যে বাস্তবতা, তাতে জাতীয় আয়ের 17 থেকে 18% আমরা বাজেটের মাধ্যমে ব্যয় করার চিন্তা ভাবনা করছি। 6 লাখ কোটি টাকা যদি ধরি আমরা, এটা কিন্তু পাকিস্তানে 22%, ভারতে 26%, ভুটানে 32%। তার অর্থ হলো আপনাকে বাজেটটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু আরো বড় করতে হবে বাজেটটাকে, কিন্তু অদ্ভুত ভাবে আপনার সেই বাজেট বাস্তবায়নের সক্ষমতা নেই। সক্ষমতাহীন একটি জায়গায় দাঁড়িয়ে আপনার আয়ের দুর্বলতাকে নিয়ে বিশাল ব্যয়ের একটা প্রজেকশন করছেন, এবং সেখানে আপনার যে নতুন করে গরিব সৃষ্টি হলো, পুরনো গরিব যারা ছিল তাদেরকে আপনি চিহ্নিত না করলে এবং তাদের জন্য যদি নগদ সহযোগিতার জায়গাটা নিশ্চিত করতে না পারেন, তাহলে বাজেট শেষ পর্যন্ত জনগণের জন্য কিছু নিয়ে আসে না। কিন্তু কর্মসংস্থানের জায়গাটা সরাসরি কিছু না দেখলেও ধারণা করা হচ্ছে অর্থমন্ত্রী একটা ভিন্ন পথে হেঁটেছেন। এই বাজেটটার অ্যানালিসিস যদি আমরা দেখি, এই সরকার এই বাজেটের মধ্যে অর্থমন্ত্রী যেটা করেছেন, বেশ কিছু কর হার ছাড় দিয়েছেন, টার্নওভার কর কমিয়েছেন, মানে সামগ্রিকভাবে একটা ব্যবসা বান্ধব বাজেট করেছেন, যেটা আজকে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন। তিনি হয়তো ভাবছেন যে ব্যবসা বান্ধব করে ব্যবসায়ীদেরকে উজ্জীবিত করার মাধ্যমে তাদের দ্বারা কর্মসংস্থানটা সৃষ্টি করবেন, এবং সেটা একটা ভাবনার জায়গা। নারী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত কর ছাড় দিয়েছেন। কিন্তু আবার যখন আপনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের উপরে কর আরোপ করছেন, তখন কিন্তু ক্ষুদ্র নারী উদ্যোক্তা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা বলেন, তারা একটা বড় জটিল জায়গায় পড়ে যাবে। সবচেয়ে বড় কথা, কর হারের যে সুবিধাগুলো অ্যানাউন্স করেছেন, এগুলো বৃহৎ শিল্প গোষ্ঠী যতটা নিতে পারবে, মাঝারিরা ততটা নিতে পারবে না। ক্ষুদ্র এবং কুটির শিল্প বহুদূরে অবস্থান করবে। ফলে দিন শেষে সৌরভ ভাই যেটা বলেছেন, যারা চাপ সৃষ্টি করে, যারা অধিকার আদায় করে নিতে পারে, যাদের দাবি দেওয়া আসলে রাষ্ট্র শোনে, বাজেট তাদের কথাই বলেছে, রাষ্ট্রের মানুষ যারা আছে তাদের কথা বলছে কিনা, সেইটা একটা বড় প্রশ্নের জায়গায় রয়ে গেল। কিন্তু ধন্যবাদ ইশতিয়াক রেজা, আবারও আসবো আপনার কাছে। সোহরাব হাসান, আপনি বলছিলেন যে প্রথম আলো যে হেডারটা করেছে যে ব্যবসা বান্ধব, ব্যবসায়ীদের সুবিধা দিয়েছে, ইশতিয়াক রেজাও সেই প্রসঙ্গটি টানলো। সেই বিষয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো যে কতটা ব্যবসা বান্ধব বাজেটটা হলো, ব্যবসায়ীদের কথা কতটা মাথায় রাখলো, এবং সেটি দিয়ে আসলে মানুষের, যেটি ইশতিয়াক রেজা নিজেও উত্থাপন করলেন, যে সরকার হয়তো ভাবছে যে সেখানে কর্মসংস্থান তৈরি করবে ব্যবসায়ীরা, সেই সুযোগ আসলে কতটা থাকবে? প্রথমত যে বাজেটটা দেওয়া হচ্ছে কিন্তু একটি সংকটজনক অবস্থায়, অর্থাৎ আমরা করোনা সংকটে আছি। এখন ব্যবসা বান্ধব বাজেট, অবশ্যই আমরা ব্যবসা বান্ধব বাজেট চাই, ব্যবসা বিরোধী বাজেট চাই না, কিন্তু এর ফলটা পেতে কিন্তু বেশ সময় লাগবে। আজকে জুলাই মাস থেকে কর ছাড় দিল এবং আগস্ট মাসে নতুন শিল্প প্রতিষ্ঠিত হবে এবং কর্মসংস্থান হবে, সেটি কিন্তু নয়।
এটার ফল পেতে একটু সময় লাগবে, কিন্তু যে এই মুহূর্তে যে সংকটটা সেটি কিভাবে সামাল দিবে সেটা হলো কথা। যেমন স্বাস্থ্য খাতের কথা বলা হলো, এবং আরেকটি বিষয় যে সরকার যেসব বরাদ্দ দিয়েছে সেটা কিভাবে ব্যয় হয়, কতটা কত অপচয় হয়, তার কোনো হিসাব আছে কিনা। আমরা তো গত বছর স্বাস্থ্য খাতের যে সৈয়দ ইশতিয়াক রেজা বললেন যে স্বাস্থ্য খাতের যে দুরবস্থার কথা, গতকালই আরেকজন চিকিৎসক বললেন যে সেটি তো ভয়াবহ তথ্য যে এ পর্যন্ত সরকার চিকিৎসকদের যে সুবিধা, যেসব চিকিৎসক করোনা মোকাবেলা করতে যে চিকিৎসা সেবা দিতে যে মারা গেছেন তাদের মধ্যে মাত্র 6 জন এই সুবিধা পেয়েছেন, মানে সরকার ঘোষিত যে সহায়তা, আর্থিক সহায়তা পেয়েছেন। তাহলে বাকিরা পেলেন না কেন? এখন আজকে অর্থমন্ত্রী যেসব সুবিধার কথা বলছেন, হ্যাঁ ব্যবসায়ীরা আদায় করে নিতে পারবে, কিন্তু এই যে তৃণমূলের মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা পারবেন না। তাদের উপরেই কিন্তু অনেক ক্ষেত্রে, যেমন মোবাইল সেবা, অন্যান্য সেবার ক্ষেত্রে সেটি তাদের উপর কিন্তু চাপটা আরো বাড়বে। সেখানে যে কথাটি হচ্ছে যে মধ্যবিত্ত হতাশ এ কারণে যে তাদের তো সীমিত আয়, এই সীমিত আয় দিয়ে তার জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং করোনার এই স্বাস্থ্য সেবা সহ অন্যান্য সব ক্ষেত্রেই বাড়বে। সেটি কিভাবে মোকাবেলা করবে? সেক্ষেত্রে যেমন সরকার এবার সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা বাড়ায়নি, এবং সেটি হয়তো যৌক্তিক। এ কারণে যে বেসরকারি খাতের অবস্থা, যেহেতু বেসরকারি খাতে যারা কাজ করে তাদের সুযোগ সুবিধা আরো কম। এই যেটি অর্থমন্ত্রী বলে আশা করছেন এবং তার প্রত্যাশা এবং এটি বাস্তবায়ন বা এটি তার ফল পাওয়ার মধ্যে কিন্তু বেশ বিস্তর ফারাক আছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যে দুর্নীতি, মানে সরকারের যে বরাদ্দের যে একটি বড় অংশ দুর্নীতি, অপচয়। সোহরাব হাসান, এই বিষয়টা আপনার মন্তব্য তাহলে জানতে চাই, যেহেতু এই প্রসঙ্গটা আপনিও টানলেন, দুর্নীতির কথা। আমরা বলি যে মানে গত বছর, এই বছর তো 30 জুনের পর থেকে সেই সুযোগটি স্তীমিত করা হবে বা বন্ধ হয়ে যাবে, যে কালো টাকা সাদা করার যে বিষয়টি 10% হারে কর দিয়ে, সেটি এবার এই বিষয়টি আসলে দুর্নীতিকে কতটা রুখবে বলে মনে করেন? কালো টাকা সাদা, এখন যেমন অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলছেন যে অপ্রদর্শিত আয় বলে কিছু নেই, সব, এবং সংবিধানেও সে অপ্রদর্শিত আয়ের কথা নেই, হয় সেটি সাদা টাকা না হলে কালো টাকা। এখন কালো টাকা থাকলে সেটি যদি সাদা করার সুযোগ না দেওয়া হয় তাহলে সেটি পাচার হয়ে যাবে। যেমন এবছর যে রেকর্ড পরিমাণ কালো টাকা সাদা হলো, তার একটা বড় কারণ যে এই করোনার সংকট হোক বা অন্য যে কোনো কারণে হোক বাইরে পাচার কম হয়েছে। এখন টাকাটি আদায় করতে হবে, আর সরকার কালো টাকা সাদা করা কিন্তু কোনো কৃতিত্বের বিষয় নয়, কারণ তাতে হলো বৈষম্য হবে। যারা স্বেচ্ছায় কর দিচ্ছেন, আইন মেনে কর দিচ্ছেন, তাদের প্রতি অবিচার করা হবে। যে কাজটি করণীয় সরকারের, সেটি হচ্ছে কালো টাকা যাতে তৈরি না হয়, সেটি ব্যবসা বাণিজ্য হোক, ঘুষ দুর্নীতি হোক, যে কোনো উপায়ে যে কালো টাকার যতগুলো পথ আছে পথগুলো বন্ধ। কিন্তু আমরা তো দেখি না যে বিশেষ করে সরকারের যে প্রশাসন যন্ত্র, সেখানে যারা চালক এবং সেখানে বিভিন্ন এই পিপিই থেকে শুরু করে করোনা পরীক্ষা নানা কিছুতে, যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে পদায়ন থেকে সবকিছুতে দুর্নীতি হচ্ছে। এবং শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, সব মন্ত্রণালয় কম বেশি দুর্নীতি হচ্ছে। কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কত কালোটা, সরকারের ভাষায় যেটি অপদর্শিত হয়, কতজনের টাকা উদ্ধার করা গেছে, অর্থাৎ চিহ্নিত দুর্নীতিবাজদের কাছ থেকে। এটা হতে পারে অনেকে অনেক কারণে অনেক সময় ঠিক সময় কর না দিতে পেরে সেটি অপদর্শিত হয়, পরবর্তীকালে দিলেন, কিন্তু তার মধ্যে কিন্তু একটি এই বৈষম্যটা থাকা উচিত নয়। অর্থাৎ যিনি আইন মেনে কর দিলেন তাকে 25% কর দিতে হবে, আর যিনি আইন মানলেন না, আইন ভাঙলেন, তাকে 10% জরিমানা দিলে সব খালাস হয়ে যাবে। এই বৈষম্য দূর করতে হবে।
দ্বিতীয় হচ্ছে কালো টাকার উৎস বন্ধ করতে হবে জি। এবং এই যে কালো টাকার উৎস বন্ধ সেটি তো আসলে দীর্ঘদিন ধরে, সোহরাব হাসান, দীর্ঘদিন ধরে আপনারাও বলছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা, অর্থনীতিবিদরা, তারা সবাই বলছে যে কালো টাকার উৎসটিকে আসলে বন্ধ করতে হবে, নাহলে যে ফারাকটার কথা আপনি বলছেন সেই বিষয়েও তারা উদ্বেগ জানাচ্ছে বা সেই মন্তব্যগুলো করছে। কিন্তু আজকে অর্থমন্ত্রী কিন্তু আবার ইঙ্গিত দিলেন যে এটি মানে বন্ধ করা হচ্ছে মানে যে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, ভবিষ্যতে এই কালো টাকাকে কিভাবে সাদা করা যায় তার বিকল্প একটি পথ খোঁজা হবে, এরকম একটি আভাস কিন্তু দিয়েছেন, পরিষ্কার করে তিনি সেটি বলেছেন। সেটি কতটা আসলে আমাদের জন্য কাজ দেবে বা জনগণের জন্য কাজ দেবে সেই বিষয়টি জানবো। এছাড়াও আজকে রাজনৈতিক নেতারা বা দুইটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, তারা আজকে বাজেটকে মূল্যায়ন করেছে, সেই বিষয়ে আপনাদের বিশ্লেষণ শুনতে চাইবো একটা বিরতি থেকে ফিরে। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে। যুক্ত আছেন জেটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং যুক্ত আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। ইশতিয়াক রেজা, বিরতির আগের অংশে আমরা কথা বলছিলাম কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া 30 জুন পর্যন্ত রাখা হয়েছে, এরপরে সেটি করার সুযোগ নেই, যদিও অর্থমন্ত্রী আজকে বলেছেন যে কালো টাকা কিভাবে সাদা করা যায় সেটির বিকল্প উৎস খোঁজা হবে। এই বিষয়টি আসলে কতটা যুক্তিসঙ্গত হবে আপনার দৃষ্টিকোণ থেকে? প্রথম কথা হলো যে কালো টাকা সাদা করার এই বিধানটা সৌরভ ভাই বলেছেন বৈষম্যমূলক, আমি বলবো অন্যায্য। যারা সৎ মানুষ, যারা সৎভাবে কর দেয়, কর দিয়ে এই দেশকে সহযোগিতা করে, তাদের প্রতি আমি বলবো একটা বিদ্রুপ করা হয় এটার মাধ্যমে, শুধুমাত্র তাদের তো অন্যায্য আচরণ করা না, পরিহাস করা। সুতরাং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য একটি রাস্তা হতে পারে। দ্বিতীয় হলো যে কালো টাকা সৃষ্টি হয় কি করে। কিছু কালো টাকা সৃষ্টি হয় নিয়মের কারণে। যেমন ধরেন, আপনি যদি কোনো সম্পদ বিক্রি করেন, তার যদি বাজারের রেটে আপনি বিক্রি করেন, তাহলে আপনাকে বেশি গেইন ট্যাক্স দিতে হবে। সুতরাং আপনি কি করেন, কমিয়ে দেখান। এই যে কমিয়ে 9 কোটি টাকা বিক্রি করলেন, 6 কোটি টাকা দেখালেন, তাহলে 3 কোটি টাকা কিন্তু অপ্রদর্শিত হয়ে গেল, যেটা কালো টাকা হয়ে গেল। আপনি এরকম বিধান আইনে রাখছেন কেন? একটা মানুষের রাষ্ট্রে, একটা শিক্ষিত সভ্য সমাজে এরকম একটা আইন তো থাকতে পারে না, তাই না? এরকম একটা দুটো মূল্য তো থাকতে পারে না একটা প্রপার্টির। সুতরাং এই জায়গা থেকে দেখলেও কিন্তু আমি মনে করি যে এটি একটি বৈষম্যমূলক পথ। দ্বিতীয় হলো যে বেশিরভাগ কালো টাকা হলো দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা। সুতরাং আপনি যখন তাকে সাদা করার সুযোগ দিচ্ছেন, তার অর্থ হলো আপনি দুর্নীতিবাজকে লালন করছেন, অবৈধ আয়কে আপনি সুবিধা দিচ্ছেন, এবং এই যে দুর্নীতিবাজ তার শাস্তি পাওয়ার কথা, উল্টা কিন্তু সে আপনার কাছ থেকে আদর আপ্যায়ন পাচ্ছে। তৃতীয় যে জায়গাটা আমি বলবো সেটা হলো, তাহলে আপনি বিনিয়োগের এমন কি পরিবেশ তৈরি করলেন যে মানুষ টাকা বাইরে পাচার করে দেয়, কিংবা বিনিয়োগের কোনো জায়গা রাখা হলো না। কোরিয়াতে কিংবা অন্যান্য জায়গাগুলোতে কিন্তু উচ্চ হারে, আপনি যদি তাকে সাদা করার সুযোগ দিতেই চান, তাহলে 10% কেন? আমি যদি 25% দিই, তাকে আপনি 75% দিয়ে সাদা করতে বলবেন, তাই না? উল্টোটা করছেন। সুতরাং এই 3 জায়গা থেকে আমি বলবো এটি একটি অন্যায্য আচরণ, এবং আমি মনে করি এটা একটা সংবিধান পরিপন্থী আয়োজন, যেটা এবং অপ্রদর্শিত অর্থের নাম দিয়ে, একটা কসমেটিক নাম দিয়ে আসলে কালো টাকাকে সাদা করার বা কালো টাকার মালিকদেরকে রাষ্ট্রের মালিক বানানোর একটা প্রচেষ্টা আছে। এবং যেহেতু তারাই নীতি নির্ধারণী জায়গায় আছে, তারাই ক্ষমতাবান, তারাই যেহেতু মানে সমস্ত আইন কানুন করে, সুতরাং তাদের সুবিধা তারা করে নিচ্ছে, মানুষের সেখানে বলার কোনো জায়গা থাকছে না। ইশতিয়াক রেজা, ধন্যবাদ আপনাকে। সোহরাব হাসান, আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাইবো। আজকের রাজনৈতিক দুটো দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের যে পাল্টাপাল্টি মন্তব্য এটি নিয়ে, এই আজকের এই প্রস্তাবিত বাজেট নিয়ে গতকালকে, সেটি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট এটি। আবার আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে জীবন এবং জীবিকা সেগুলোকে রক্ষার বাজেট, কর্মসংস্থান বাড়বে। আজকে অর্থমন্ত্রী যে কথাগুলো বললেন অনেকটা সেই রকমই। এইটি কি আসলে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা কিনা, নাকি এই বাজেটের এই যে বিএনপি তাদের যে বক্তব্যগুলো আজকে সংবাদ সম্মেলনে তুলে ধরেছে সেটা আসলে কতটা যৌক্তিক আপনার কাছে মনে হয়? কতটা যৌক্তিক অযৌক্তিক তার চেয়ে হচ্ছে যে বিরোধী দল কথা বলতে পারবে কিনা। কথা বলার তো তার অধিকার আছে, সমালোচনার অধিকার আছে, এবং সরকারি দলেরও যে সবাই এই বাজেটে খুশি তা তো নয়। বিভিন্ন শ্রেণী পেশা আছে, বিভিন্ন স্তরের মানুষ আছে, তার মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ লাভবান হয়েছেন বা হবেন। তো সেক্ষেত্রে বিরোধী দল কিভাবে দেখছে দুর্নীতির ধারাবাহিকতা, এটি তো হচ্ছে রাজনৈতিক একটি টার্ম। কিন্তু দেখতে হবে যে বাজেট নিয়ে তাদের বা বিএনপি কিন্তু একটি বাজেটের প্রস্তাবও করেছিল আগাম, তারা বিকল্প প্রস্তাব। এখন আমাদের দেখার বিষয় সেই বিকল্প প্রস্তাবে কি কি যৌক্তিক কথা আছে এবং সেই যুক্তি কতটা খণ্ডন করা হয়েছে এই বাজেটে, অথবা এই বাজেটে যা বলা হয়েছে সেটি বিএনপি, সেসব সম্পর্কে বিএনপির কি ধারণা।
এই যে বাগাড়ম্বর করা যে এটি গরিব বান্ধব বাজেট অথবা গরিব মারার বাজেট, এই ধরনের আলোচনার চেয়ে যেটি প্রয়োজন, সৈয়দ ইশতিয়াক রেজা যেটা বলছিলেন যে সংসদে বাজেট নিয়ে আলোচনা, এবং আমাদের সাংসদরা তো বাজেট নিয়ে আলোচনা করেন না, এবং সাংসদরা বাজেটে কি থাকেন তাও জানেন না। তারা কিছুটা রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করেন আর এলাকার কিছু দাবি দাওয়া তুলে ধরেন। এটি হচ্ছে কিন্তু একজন সাংসদ যে আইন প্রণেতা কেন বাজেট জানবেন না। ডক্টর আকবর আলী খান একটি বই লিখেছেন, বাংলাদেশে বাজেট, অর্থনীতি ও রাজনীতি। এই বইটি কিন্তু শুধু অর্থনীতিবিদদের জন্য না, শুধু বাজেট প্রণেতাদের জন্য নয়, আর সাধারণ পাঠকের জন্য। তারা বুঝতে পারবেন যে এই বাজেট কিভাবে তৈরি হয়, কিভাবে এটি পাস হয়, এবং তার পরবর্তী যে বিষয়টা হচ্ছে বাস্তবায়ন। এখন আজকে বিএনপি বিরোধী দলে থেকে যা বলছে, আজকে যদি আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো একই কথা বলতো, হয়তো আরো কঠোর ভাবে বলতো। আমরা চাচ্ছি যে কিন্তু বাজেট যখন পাস হয়ে যাবে তখন কিন্তু এটি সবাই এর অংশীদার, এবং সেই অংশীদার সবাই সমানভাবে পাচ্ছে কিনা। বাজেটে কোনো বৈষম্য, কোনো রাজনৈতিক ভাবে বা কোনো শ্রেণী পেশার মানুষ হিসেবে কারো প্রতি বৈষম্য দেখানো হচ্ছে না, কাউকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কিনা উদ্দেশ্যমূলক। বাজেটে যেমন যে প্রশ্নটা আসছে যে সংকটকালের বাজেট, তো বাস্তবায়ন কতটা যোগ্য, এটা বাস্তবায়ন যোগ্য কিনা। আমরা সাধারণ স্বাভাবিক সময় কিন্তু দেখি বাজেট পুরোপুরি বাস্তবায়ন হয় না। যে বরাদ্দ দেওয়া হয়, সরকার সাবেক অর্থমন্ত্রী আব্দুল আব্দুল মুহিত বলেছিলেন যে বাজেটে টাকা সংগ্রহটা কঠিন না, টাকা খরচ করাটা কঠিন। এখন সরকার এই যে খরচ করা কঠিন একটা হচ্ছে যে টাকা নদীতে ফেলে দিল, সেটা তো আর খরচ হলো না, সেটা সদ্ব্যবহার, যথাযথভাবে খরচ, এবং সেটি যে টাকা খরচ করলো তার রিটার্ন পাওয়া যাচ্ছে কিনা। আমরা তো বিভিন্ন সরকারের প্রকল্পে যেসব দুর্নীতি অনিয়ম দেখি, এবং রাস্তা তৈরি হওয়ার আগে, সেতু তৈরি হওয়ার আগেই ভেঙে পড়ে, রাস্তা তৈরি হওয়ার ছমাসের মাঝখানে দুরবস্থা তৈরি হয়। এভাবে এটা তো আর সুশাসন হলো না। বাজেট প্রণয়নে যেমন স্বচ্ছতা জবাবদিহি থাকা দরকার, বাজেট বাস্তবায়নের সেই স্বচ্ছতা জবাবদিহি আরো বেশি থাকা দরকার। এবং যারা ভালো কাজ করবে তাদের পুরস্কৃত করবে, যারা খারাপ কাজ করবে, যারা আইন ভাঙবে, যারা অন্যায় করবে তাদের শাস্তি দিতে হবে। আমরা তো এই আওয়ামী লীগ সরকারের আমলে এতগুলো কেলেঙ্কারির কথা দেখেছি, আর অর্থনৈতিক কেলেঙ্কারি, কতজনের বিচার হয়েছে, মামলা বছরের পর বছর মামলা ঝুলে আছে। এমনকি রাঘব বোয়াল যারা দুর্নীতি, তারাও ধরাছোঁয়ার বাইরে আছে, চেয়ারম্যানের মতো তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। তাহলে বাজেট বাস্তবায়ন হবে কি করে? নিশ্চয়ই। সোহরাব হাসান, আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে। ইশতিয়াক রেজা, আপনারা দুজনেই থাকবেন সঙ্গে। বিরতি থেকে ফিরে করোনা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। এখনকার যে অবস্থা, সেটি নিয়ে আসলে আমাদের কি দিক নির্দেশনা হতে পারে, কি বিশ্লেষণ আপনাদের, জানবো একটা বিরতি থেকে ফিরে। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে। যুক্ত আছেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং যুক্ত আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। আবারও দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই করোনা প্রসঙ্গ নিয়ে, এবং আজকে আইডিসিআর একটি তথ্য জানিয়েছে, সেটি নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাইবো। যে 50টি নমুনার জিনোম সিকোয়েন্সে 80শতাংশই ভারতীয় যে ভ্যারিয়েন্ট, সেটির নমুনা পাওয়া গেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ এবং ঢাকার দুটি জায়গা আছে, সবকিছু মিলিয়ে। সোহরাব হাসান, একটু বলবেন কিনা এটি নিয়ে আসলে আমাদের জন্য কতটা উদ্বেগের? না, এখন তো আহাজারি করা ছাড়া কোনো অন্য কোনো বিকল্প নেই। কারণ এটি সংক্রমণ যখন প্রবেশ করে, মানে যখন জানা গেল যে ভারতীয় সংক্রমণ আসতে পারে, সীমান্ত বন্ধ করার কথা বলা হলো, ভারত এমনকি পশ্চিমবঙ্গ সরকারও লকডাউন ঘোষণা করলো, কিন্তু আমরা সীমান্ত লকডাউনটা কিন্তু করলাম না, আমরা ঢিলে ঢালা ভাবে করলাম। এবং সেখানে যারা আটকা পড়েছিল এবং জরুরি পণ্য আনা নেওয়ার কারণে যারা এসেছে তাদের অনেকেই সংক্রমিত হয়েছে, তারা কোয়ারেন্টাইন মানেননি, এবং অনেকে, আমরা পত্রিকার ছবি দেখলাম যে অনেকে মাস্কও ব্যবহার করেননি। সুতরাং এই যে নিয়ম না মানা, মানে যার ফলে এই বিশৃঙ্খলার কারণেই কিন্তু এই পরিস্থিতিটা মানে এতটা ভয়াবহ হয়েছে। তারপর লকডাউনের ক্ষেত্রেও দেখা গেল প্রথমে
চাঁপাইনবাবগঞ্জ দেওয়া হলো, পরে রাজশাহীর কথা বলা হলো, সাতক্ষীরা, কিন্তু একসঙ্গে যেসব সীমান্তবর্তী জেলায় সংক্রমণ হলো একসঙ্গে লকডাউন দেওয়া যেত কিনা, অথবা যে একটি পুরো জেলায় দিতে হবে তাই না, যেখানে রোগী ধরা পড়বে সেখানে দেওয়া। আমরা একসময় তো দেখেছি যে বাড়িটা সিল করে দেওয়া হয়েছে, বাড়িটা লকডাউন করা হয়েছে। তাই এইভাবে যদি করা হতো, এখন ছড়িয়ে পড়েছে। আর এটি অবাক কাণ্ড যে গোপালগঞ্জ এবং ঢাকায়, গোপালগঞ্জে যাদের পরীক্ষা করা হয়েছে সবাই হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। তার মানে গোপালগঞ্জে সবাই কি ভারতে চলে গেছিল, মানে যাদের সংক্রমিত হয়েছে তারা। তো এইটাই এখন তো সঙ্গ নিরোধ, মানে যেটা কোয়ারেন্টাইন, তাদের থেকে অন্যদের রক্ষা করাটাই হচ্ছে এই মুহূর্তে কর্তব্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিকিৎসা করা সেটাই চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জ হচ্ছে যে যাতে সংক্রমণটা না বাড়ে। কারণ আমরা এক ধরনের স্বস্তিদায়ক না হলেও মোটামুটি উদ্বেগটা কম ছিল, কিন্তু সেই উদ্বেগটা যদি বেড়ে যায় এবং তাহলে কিন্তু এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কথা শুনেছেন আপনিও, দেখলেন যে এটি অন্য ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি ক্ষতিকারক, অনেক বেশি ডেফিনেটলি, এবং যে কারণে পুরো ভারত জুড়ে যে কি পরিমাণ অবস্থা বা কি পরিমাণ করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি, মৃত্যু, সমগ্র ভারত জুড়ে এক ধরনের হাহাকার তৈরি হয়েছে এই ধরনের কারণেই। ধন্যবাদ সোহরাব হাসান। ইশতিয়াক রেজা, আপনার কাছে একটু শুনতে চাইছি। না, এটা খুবই উদ্বেগের একটা জায়গা, কারণ ভারতের যে অবস্থা আমরা দেখেছি, সেই ভেরিয়েন্ট যদি 80% হয়ে থাকে, তার অর্থ হলো যে যেটাকে বলা হচ্ছে যে সংক্রমণের বিরাট একটা ঝুঁকির মধ্যে আমরা রয়েছি। ইতিমধ্যেই গত 24 ঘন্টায় আমরা দেখলাম যে 16 জন মারা গেছে রাজশাহীতে, যার 10 জনই চাঁপাইনবাবগঞ্জ থেকে। চাঁপাইনবাবগঞ্জ একটা হটস্পট হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা একটা হটস্পট দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশ যেহেতু খুবই ছোট দেশ এবং সেখানে লকডাউন খুব বেশি কার্যকর হয়নি, বিধিনিষেধ সেভাবে কার্যকর হয়নি, ফলে সারা দেশের জন্যই এটি একটি ঝুঁকি তৈরি করেছে। প্রথমে আমি আইডিসিআর কে ধন্যবাদ জানাবে যে তারা এই জেনোম সিকোয়েন্সটি করেছে, এবং এটা করার মাধ্যমে আমরা তো অন্তত একটা চিত্রের মধ্যে আছি। এখন প্রয়োজন হলো যে আমরা কি করতে পারি। আমাদের লকডাউন ঢিলেঢালা, আমাদের সমস্ত বিধিনিষেধ ঢিলেঢালা, এই বাস্তবতায় চাঁপাইনবাবগঞ্জে কিন্তু একটা এসওএস বার্তার মতন অক্সিজেনের হাহাকার চলছে কিন্তু, এবং এটা যদি সম্প্রসারিত হয়ে ঢাকার দিকে চলে আসে তখন কিন্তু আসলে পরিস্থিতি দিল্লির মতন হবে কিনা সেটা ভাবতেও চাই না আমরা। এবং দেখেন সেখানে আশঙ্কা অবশ্যই আছে, এবং 38টা জেলায় যে আরটিপিসিআর মেশিন এই নাইট টেস্ট করার জন্য, এবং অক্সিজেন দূরের কথা, তারপরে আইসিইউ নেই, ইত্যাদি নেই, এই নেই অবস্থার মধ্যেই কিন্তু আমরা 1.5 বছর পার করে দিলাম, আমরা পরিস্থিতির উন্নতি করতে পারলাম না। এটা আমাদের কালেকটিভ ফেলিওর, সমন্বিত ব্যর্থতা। এবং করোনা কাল একটা জিনিস প্রমাণ করলো যে মানুষের জীবনের চাইতে তো দামি কোনো কিছু নাই আসলে আর শেষ পর্যন্ত। সেই মানুষের জীবনটাকে বাঁচানোর জন্য, যেটা অর্থমন্ত্রীও বললেন যে জীবন বাঁচানোর তাগিদ, কিন্তু জীবন জীবিকা ইত্যাদি নানা কথা বলে আমরা জিনিসটাকে আসলে অনেক বিমূর্ত করে ফেলেছি। আমাদের মনে হয় প্র্যাকটিক্যাল হওয়া দরকার, বাস্তব জায়গায় আসা দরকার। বাস্তব জায়গা হলো মানুষের জীবন বাঁচাতে গেলে কঠোর হতে হবে। এবং আপনি ঢাকার অবস্থা দেখেন, রাজশাহীর অবস্থা দেখেন, চিটাগংয়ের অবস্থা দেখেন, কোথাও কোনো বিধিনিষেধ নাই। এই যে আমরা বিধিনিষেধ মানছি না, মানুষকে দোষ দেয়া, মানে বিধিনিষেধ বাড়ার ব্যাপারে কঠোরতার কথা বলছেন, এর বিকল্প আসলে নেই আমাদের সামনে। অনেক ধন্যবাদ জানাচ্ছি, সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ইশতিয়াক রেজা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সোহরাব হাসান, আপনাকেও আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য, আপনাদের বিশ্লেষণ তুলে ধরার জন্য। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য।